আজ সকাল থেকে উঠে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বছর দশেকের ছোট্ট রায়া। বাইরে এখন শরতের সোনা রোদের আলো, কিন্তু ওর মনে কুচকুচে কালো অন্ধকার। অভিমানের বশে সকালের টিফিনটুকু পর্যন্ত খায়নি রায়া। যদিও বাড়ির কারোর সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যে যার নিজের মতো গোপন আলোচনায় ব্যস্ত। জেঠিমণি, ছোটো কাম্মা, পিসি এরা সবাই বলাবলি করছে আজ নাকি রায়ার নতুন সৎমাকে নিয়ে আসবে ওর বাবা ভাস্কর। যখন অনেক ছোট রায়া, মাত্র বছর পাঁচেক বয়স, তখন ওর মা ওকে ছেড়ে তারাদের দেশে চলে যায়। সেই থেকে বাবাই ওর বন্ধু। মায়ের স্নেহ, বাবার আদর দুটোই রায়াকে দেয় ওর বাবা। কিন্তু নতুন মা এসে যদি বাবাকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। বাড়ির অন্যরা যখন মাসখানেক আগে একবার বলছিল, যখন নতুন মা আসবে, রায়ার ভাই বোন হবে, তখন বাবা আর ওকে আগের মতো ভালোবাসবে না। দুই চোখ ফেটে নোনতা জলের ধারা বয়ে যাচ্ছিল ওর। আর আজ সেই কথাই সত্যি হলো। বাবা সত্যিই নতুন মাকে আনতে গেল। যাবার আগে অবশ্যই রায়ার কপালে হামি দিয়ে বাবা বলে গেছে, তোমার নতুন বন্ধু তনিমাকে আনতে যাচ্ছি রায়া, বিকেলের মধ্যেই ফিরব। তুমি কিন্তু ততক্ষণ লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, বাড়ির কাউকে বিরক্ত করবে না। ছোট হলে কি হবে, মা চলে যাবার পর রায়া এটা বুঝে গেছে, যাদের মা থাকে না তাদের বোধহয় কাউকে তেমন বিরক্ত করা সাজে না। যদিও বাবা ওকে নিজের ব্যবসা সামলে যথাসাধ্য সময় দেবার চেষ্টা করে, তবুও কোথাও গিয়ে যেন বড্ড একা লাগে রায়ার। স্কুলে টিফিনের সময় ওরই সমবয়সী বন্ধুরা যখন বক্স খুলে মায়ের হাতে বানানো নিত্য নতুন টিফিন খায়, রায়া তখন বের করে শুকনো জ্যাম, পাউরুটি, কখনো ঠান্ডা ম্যাগি সেদ্ধ, বড় জোর মিইয়ে যাওয়া ঠান্ডা ডিম টোস্ট। আসলে বাড়িতে সকালে টিফিন বানানোর দায়িত্ব থাকে ছোট কাম্মার উপর। কাম্মা তাড়াহুড়ো করে যা পারে তাই দেয়। খুব আবজা হলেও রায়ার মনে পড়ে লম্বা টানা বারান্দা দিয়ে ও দৌড়ে বেড়াচ্ছে, আর মা ওর পিছন পিছন ছুটছে দুধের গ্লাস হাতে নিয়ে। অনেক বায়না করে দুধটা খাওয়ার পর মা ওর মুখ মুছিয়ে দিচ্ছেন শাড়ির আঁচল টেনে, পরম মমতায়। নতুন মা কি তেমন করেই ওকে কাছে টেনে নেবে, নাকি বাড়ির সকলের মুখের কথাই হাড়ে হাড়ে সত্যি প্রমাণ করে মা ওকে দূরে সরিয়েই রাখবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঝুপ করে বিকেল হয়ে গেল চোখের নিমেষে। সারাদিন কিচ্ছুটি খায়নি রায়া। পিসিমণি একবার ডাকতে এসেছিল বটে, ওই শেষ। না, শরীরটাও তেমন ভালো লাগছে না। ঘরে রাখা বিস্কুটের কৌটো খুলে কোনো মতে একটা বিস্কুট মুখে দিয়ে বিছানায় শুতে যাবে রায়া। এমন সময় ঘরের চৌকাঠ পেরিয়ে সামনে এসে দাঁড়ায় এক মহিলা, পরনে কাঁচা হলুদ রঙের একটা আটপৌরে শাড়ি। মিষ্টি হেসে একটা ঠোঙা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও রায়া, তোমার প্রিয় সিঙাড়া আর জিলিপি। বাবা ফেরেনি বলে সারাদিন নিশ্চয়ই কিছু খাওনি। এসো, আমরা সবাই মিলে একসাথে খাবো। শেষ বিকেলের নরম আলো তখন এসে পড়ছিল ঘরটার মধ্যে। এই তবে নতুন মা। তবে ওই মহিলার কণ্ঠে কি জাদু শুনল রায়া। এক নিমিষে বলে, তুমি খাবারটা প্লেটে সাজাও, আমি হাত মুখ ধুয়ে জলদি আসছি। সেই ঘটনার পর পেরিয়ে গেছে আরও 15 বছর। শৈশব কৈশোরের গণ্ডি পেরিয়ে রায়া আজ একজন স্বয়ংসম্পূর্ণা নারী। বিয়ের জন্য দেখাশোনা চলছে ওর। আজ রবিবার, এক পাত্রপক্ষ এসেছেন ওদের বাড়ি। মা ব্যস্তভাবে তাদের যথাসাধ্য আপ্যায়ন করে যাচ্ছে। প্লেট থেকে একটা কাজু বরফির টুকরো মুখে ফেলে পাত্রের মা নীনা দেবী বলেন, রায়াকে দেখে শুনে তো আমাদের বেশ পছন্দই হয়েছে, তবে আমাদের কিছু শর্ত আছে। বিয়ের পর কিন্তু ঘন ঘন মায়ের কাছে আসার বায়না করলে চলবে না। মনে রাখবে, শ্বশুরবাড়িটাই তোমার ঠিকানা। আর দেনা পাওনা বলতে আপনার মেয়ে জামাইকে যতটা পারবেন সাজিয়ে গুছিয়ে দেবেন। সরকারি চাকরি করে আমার ছেলে, তার মান সম্মানটা যেন বজায় থাকে, এই আর কি। সঙ্গে থাকা ওনার স্বামী মানে পাত্রের বাবা অসীমবাবুও স্ত্রীর কথায় তাল দিয়ে যান। এ কেমন মানসিকতা আর রুচিবোধ! পাত্রী দেখতে এসেই যাদের মুখে এমন কথাবার্তা, তাদের পরিবারে বিয়ে হলে তো
বাকি জীবন চরম দুর্দশার মধ্যে কাটাতে হবে। রায়ার ওনাদের সকলের জন্য চা নিয়ে আসছিল। ওর হাতে ধরা চায়ের প্লেটটা একটু কেঁপে যায়, চা চলকে পড়ে। অমনি শুরু হয় নীনা দেবীর বাক্যবাণ। কিছুই তো শেখাননি দেখছি মেয়েকে। কোন দিকে মন থাকে শুনি? আমার দামি শাড়িটা নষ্ট হয়ে গেল, সাধে কি বলে সদমা? এক কাপ চা ঠিক করে দিতে পারে না এমন উড়নচণ্ডী মেয়ের ঘর বর সংসার জুটবে তো? ঘটনার আকস্মিকতায় রায়ার মা তনিমা দেবীর চোখে তখন জল। এতক্ষণ ধরে চুপচাপ সবটা শুনছিল রায়া। মা ওকে শিখিয়েছে অতিথি নারায়ণ, কিন্তু যার কথায় মায়ের চোখে জল আসে সেখানে চুপ থাকা মানে নিজেদের আত্মসম্মান হারানো। গোলাপি সালোয়ারের ওড়নাটা কোমরে গুজে সোজাসুজি নীনা দেবীর সামনে দাঁড়িয়ে ও বলে, আমি মনে করি বিয়ের পর ঠিকানা কখনো বদল হয় না, বরং মেয়েরা একটা পরিবারের জায়গায় আর একটা পরিবার পায়। আর যারা মনে করে বিয়ে হওয়া মানে একটি মেয়েকে শিকড় উপড়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসানো, তারা ভুল করে। শিকড় ছাড়া কোনো গাছ যেমন বাঁচে না, ঠিক তেমন কোনো মানুষও তার স্বাভাবিকতা হারায় তার উপর জোর খাটালে। আর সৎমা কাকে বলছেন নীনা দেবী? যে এই বাড়িতে এসে আমার মুখের দিকে তাকিয়ে জীবনে কখনো সন্তান নেননি তাকে? সৎ অসৎ ফারাকটা আপনাদের মতো মানুষরা দেখেন। আমি জানি মায়ের একটাই জাত, একটাই রূপ, আর সেটা হলো বাৎসল্য। এবার আসুন আপনারা, নোংরা বাতাসে এই ঘরের আবহাওয়া আমি দূষিত করতে দেব না। এখানে আমার মা থাকেন, এটাই আমার আসল ঠিকানা, আমার স্বর্গ। মুখের উপর যথেচ্ছ জবাব পেয়ে উঠে দাঁড়ান নীনা দেবী আর ওনার স্বামী। দরজা বন্ধ করে দেয় রায়া। তনিমা দেবী শুধু অস্ফুটে বলেন, এ কি করলি তুই? তনিমা দেবীর পাশে বসে রায়া শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, মায়ের অপমান দেখলে একটা সন্তান যা করে, আমিও ঠিক তাই করেছি মা। তুমিই তো বলেছিলে অন্যায় মাথা নিচু করে মেনে নিতে নেই, তাহলে নিজেকে ছোট করা হয়। আজ চুপ করে থাকলে তোমার শিক্ষাকেই যে অপমান করা হতো, সেটা আমি হতে দিতে পারবো না। একদম। মায়ের উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে মেয়েই তো আগামী দিনে পতাকা বয়ে নিয়ে যাবে। একদম ঠিক করেছিস তুই। সেদিন কোনো ভুল করিনি আমি। তোর একজন সঠিক বন্ধুই নিয়ে এসেছিলাম রায়া, বলেন ভাস্করবাবু। রান্নাঘর থেকে একটা মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে এসে রায়া বলে, অনেক হলো, এসো বছর 15 সেদিনের মতো আরও একবার সিঙাড়া জিলিপি দিয়ে আমাদের সবার আড্ডা জমুক। আমার সুখের ঠিকানা যে তুমি মা। নাও এবার খাইয়ে দাও আমাকে। অফিস কাজের চাপ এসবের ফাঁকে তোমার হাতে খাওয়াটা খুব মিস করি। এখন মনে হয় বড় না হলেই বোধ করি ভালো হতো। বোঝো ধেড়ে মেয়ের কাণ্ড, তবে তাই হোক। এই বলে তনিমা দেবী এক টুকরো জিলিপি ভেঙে মেয়ের মুখে দেন। সুখ দুঃখের নকশি কাঁথা বুনে খুশির পৃথিবী রচনা করে ওরা মা মেয়েতে মিলে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লেখা পুষ্পিতা ভৌমিক, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।